আমার ছোট্ট জগৎ ফুড অ্যান্ড ফুড স্টেপসে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। আমরা আমাদের রামেশ্বরমে যাত্রা শুরু করেছিলাম চেন্নাইয়ের তাম্বারাম স্টেশন থেকে। ট্রেন নাম্বার 16751 MSRMM এক্সপ্রেস, যেটা তাম্বারাম স্টেশন থেকে রাত 9:02 ছেড়ে পরদিন সকাল 9টায় রামেশ্বরমে পৌঁছে যায়। যদিও এটা এগমোর থেকে ছাড়ার কথা, কিন্তু কোনো অসুবিধার কারণে এটা এখন কদিন তাম্বারাম থেকেই ছাড়ছে। আমাদের কোচ নাম্বার HA1, যার অর্ধেকটা হচ্ছে ফার্স্ট ক্লাস আর বাকি অর্ধেকটা 2 টায়ার। ট্রেনটা দেখেই বুঝতে পারছেন ট্রেনটা বেশ পুরনো। এই ট্রেন তার প্রথম জার্নি শুরু করেছিল 1914 সালের 24শে ফেব্রুয়ারি থেকে। আজও দীর্ঘ 112 বছর ধরে এই রুটে এই ট্রেন চলে আসছে। এই ট্রেন রুটে যে সমস্ত স্টেশন রয়েছে সেই সমস্ত স্টেশনে কোনো খাবার দাবার, ইভেন আপনি চাও পাবেন না। তাই এই ট্রেনে নিজেদের খাবার সঙ্গে নিয়ে কিন্তু আপনাকে উঠতে হবে। আমরা সময়ের অভাবে খাবার নিতে পারিনি, যার জন্য আমাদের রাতে মুড়ি চানাচুর খেতে হচ্ছে। পরের দিন সকালবেলা মণ্ডপম স্টেশন ছাড়িয়ে সমুদ্রের ধার বরাবর আমাদের ট্রেন চলে যাচ্ছে রামেশ্বরমের দিকে। পথে পড়বে বিখ্যাত পাম্বান ব্রিজ। এই ব্রিজের লেফট সাইড অ্যান্ড রাইট সাইড দুদিকের ভিউ আপনাদের দেখাবো। এখন দেখাচ্ছি লেফট সাইডের ভিউ। কি অসম্ভব সুন্দর! এই দেখুন, আস্তে আস্তে ট্রেনটা ব্রিজে ওঠা শুরু করলো। এই হচ্ছে ব্রিজ স্টার্ট। এটা হচ্ছে লেফট সাইড, ব্রিজের লেফট সাইডের ভিউ। নতুন পাম্বান রেল ব্রিজ উদ্বোধন হয়েছিল 2025 এপ্রিলে। এই রেল ব্রিজটি মণ্ডপম ভূখণ্ডের সাথে পাম্বান দ্বীপ ও রামেশ্বরম শহরকে সংযুক্ত করেছে। এবার ডান দিকের ভিউটা আপনাদের দেখাবো। রাইট সাইডে এই যে দেখা যাচ্ছে পুরনো সেই রেল ব্রিজ, আর দূরে দেখা যাচ্ছে এখানে গাড়ি যাওয়ার ব্রিজটা। এই পুরনো রেল ব্রিজের উদ্বোধন হয়েছিল 1914 সালের 24শে ফেব্রুয়ারি। কিন্তু এই পুরনো রেল ব্রিজের ক্ষয় ও নিরাপত্তার কারণেই নতুন রেল ব্রিজ তৈরি করা হয় 2025-এ, যার উদ্বোধন হয়েছিল। এই নতুন রেল ব্রিজটি হচ্ছে ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট। এই নতুন রেল ব্রিজের 72 মিটারের একটি অংশ ভার্টিক্যাল লিফট প্রযুক্তির মাধ্যমে জাহাজ চলাচলের সময় 17 মিটার উপরে উঠে যায়। দূরে দেখা যাচ্ছে অজস্র মাছ ধরার নৌকা, আর উপরে দিয়ে যাচ্ছে বাস, গাড়ি। অসম্ভব সুন্দর দৃশ্য। না আসলে সত্যি কিন্তু মিস করবেন। আমাদের ট্রেন বিফোর টাইমেই রামেশ্বরম পৌঁছে গেছে। এবার আর সময় নষ্ট না করে আমরা সোজা একটা অটো নিলাম 150 টাকার বিনিময়ে। সোজা টেম্পলের কাছে চলে গেলাম। এই রামকৃষ্ণ মঠের এখানেই সমস্ত অটোগুলো দাঁড় করিয়ে দেয়। এই মন্দিরের করিডোরের কাছাকাছি কোনো রকম 4 হুইলার্স অ্যালাউড নয়, শুধুমাত্র বাইক চলবে। আর মন্দিরের এটা হচ্ছে ইস্ট গেট, আর এই বাঁদিক থেকে বিভিন্ন ধরনের লজ রয়েছে। আর যারা শুধুমাত্র মন্দিরে পুজো দেবার উদ্দেশ্যেই এখানে আসেন, তারা অগ্নিতীর্থম ও 22 কুণ্ডে স্নান করে এই বাঁদিকে বিভিন্ন লজ ছাড়াও ড্রেস চেঞ্জের অনেক রুমস অ্যাভেলেবেল আছে। এখানে ভাড়া পাওয়া যায় কয়েক ঘন্টার জন্য। সেখানে তারা তাদের ড্রেস চেঞ্জ করে মন্দিরে পুজো দিতে পারেন। আমরা ইস্ট গেটের অপোজিটেই একটা লজে উঠেছিলাম। এই লজ হচ্ছে শ্রীরাম লজ, আর এটা হচ্ছে ইস্ট গেট। আর এখানে আমরা একটা ডাবল বেড নিয়েছি, তার ভাড়া হচ্ছে এসি 1500 টাকা আর নন এসি হলে 1200 টাকা। মোটামুটি এক রাতের জন্য ঠিক আছে। ওই দিক থেকে আসলাম আমরা। এই হচ্ছে আমাদের লজ সিয়ারাম, আর তার পাশে হচ্ছে এই হচ্ছে লক্ষ্মী বিলাস। এখানে পিওর ভেজ। এটা হচ্ছে 22 কুণ্ড, আর সোজা গেলে হচ্ছে অগ্নিতীর্থম। চলো দেখি কি কি পাওয়া যায়। খাবার দাবার পাশেই রয়েছে, তো অসুবিধা হবে না। পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভেজ আছে, এটাই হচ্ছে সবথেকে বড়। আমরা কালকে ট্রেনে কিছু খাইনি, তাই আমরা সব এখন ধোসা খেয়ে নিচ্ছি। আমাদের শ্রীরাম লজ থেকে বেরিয়ে সোজা হচ্ছে মান্ডি স্ট্রিট, আর এখান থেকে সোজা গেলেই হচ্ছে অগ্নিতীর্থম। সবাই এগুলো কিনছে অগ্নিতীর্থম আর 22 কুণ্ড থেকে জল নেবার জন্য। এটা হলো অগ্নিতীর্থম, একটি পবিত্র সমুদ্র ঘাট।
রামেশ্বরম মন্দিরের পূর্ব দিকে এটি অবস্থিত। ভক্তরা অগ্নিতীর্থমে স্নান করে নিজেদের পবিত্র করে রামেশ্বরম মন্দিরে দর্শনে যান। হিন্দুদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌরাণিক কথা অনুযায়ী রাবণকে বধের পর শ্রী রামচন্দ্র তার পাপ স্খলনের জন্য এখানেই স্নান করে শিবের পুজো করেন। অন্য কিংবদন্তি অনুসারে মাতা সীতা যখন অগ্নি পরীক্ষা দিয়েছিলেন তখন সীতামাতাকে স্পর্শ করার পাপ থেকে মুক্তি পেতে অগ্নিদেব এখানেই স্নান করেন, তাই এর নাম অগ্নি তীর্থম। প্রতিদিন ভোর 5টা থেকে সন্ধ্যে 6টা অবধি ভক্তরা এখানে স্নান করতে পারেন। এরপর তারা যান 22 কুণ্ডে স্নানের জন্য। রামনাথ স্বামী মন্দিরের ভিতরেই রয়েছে পবিত্র 22 কুণ্ড বা তীর্থ, যা শ্রীরামচন্দ্রের 22টি তীরের প্রতীক হিসাবে গণ্য করা হয়। মন্দিরের পূর্বদ্বার দিয়ে প্রবেশ করে জনপ্রতি 25 টাকা টিকিটের বিনিময়ে আপনি 22 কুণ্ডের পবিত্র জলে স্নান করতে পারেন। প্রতিটি কুণ্ডের কাছে 1 বা 2 জন মন্দিরের লোক বালতি করে কুণ্ড থেকে জল তুলে সবার মাথায় ঢেলে দেয়। সমস্ত কুণ্ড মন্দিরের ভেতরেই রয়েছে। 22 তীর্থের মধ্যে উল্লেখযোগ্য হল মহালক্ষ্মী তীর্থম, সাবিত্রী তীর্থম, সরস্বতী তীর্থম, পবিত্র কোটি তীর্থম ইত্যাদি। বিশ্বাস করা হয় এই 22 কুণ্ডের জলে স্নান করে শরীর, মন, আত্মা শুদ্ধ হয় ও পাপ মুক্তি ঘটে। পবিত্র অগ্নিতীর্থম ও 22 কুণ্ডে স্নান সেরে শুকনো পোশাক পরে তবেই রামনাথ স্বামী দর্শনের জন্য যেতে হয়। মন্দিরের ভিতরে জেনারেল লাইন এবং স্পেশাল 200 আর 100 টাকার টিকিটেরও ব্যবস্থা রয়েছে দর্শনের জন্য। মন্দির দর্শনের পর এখন আমাদের লাঞ্চ টাইম। আমাদের শ্রীরাম লজের পাশেই একটা ভেজ রেস্টুরেন্টে এখানে আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম। এরপর আমরা বেরোবো আমাদের রামেশ্বরমের সাইট সিনের জন্য। এখন বাজে 2:55। আমরা চলেছি সাইট সিনের জন্য। আমাদের লজ থেকেই আমরা একটা অটো ঠিক করে নিয়েছি। সমস্ত সাইট সিন ওরা 1200 টাকায় ঘোরাবে, ঠিক হয়েছে। যদিও আমরা সবকটা স্পট দেখিনি, আর এখানে সমস্ত স্পটের ফটো তোলাও নিষেধ, তাই যতটুকু পেরেছি আপনাদের সামনে ফটো তুলে দেওয়ার চেষ্টা করেছি, আর সঙ্গে কিছু ইনফরমেশনও দিচ্ছি। রামেশ্বরমের লোকাল সাইট সিনের কিছু নাম আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। এখন আমরা যাচ্ছি যে মন্দিরটা, সেই মন্দিরটার একটা বিশাল নাম স্ক্রিনে দিয়ে দিলাম। কথিত আছে শ্রী রামচন্দ্র এখানেই বিভীষণের রাজ্যাভিষেক করেছিলেন, আর এই মন্দিরটি বিভীষণকে উৎসর্গ করা হয়েছে, তাই এই মন্দিরটির অপর নাম বিভীষণ মন্দির। মন্দিরের ভেতরে ফটো তোলা বারণ আছে। দুপাশে সমুদ্রের মাঝে রাস্তা দিয়ে আমরা চলেছি ধনুষ্কোটির দিকে। একদিকে সমুদ্রের শান্ত রূপ আর একদিকে অশান্ত রূপ। লোকাল সাইট সিনের প্রথমেই এই জায়গাটা দেখানো হয়, কারণ সন্ধ্যে 6টা-7টার পর এই রাস্তায় আসা নিষেধ আছে। রামেশ্বরমের শেষ প্রান্ত বা এন্ড পয়েন্ট হলো এটি, কারণ 2017 সালে নতুন নির্মিত এই NH87 রাস্তাটি এখানেই শেষ হয়েছে। রামেশ্বরমের মূল শহর থেকে এর দূরত্ব 20 কিলোমিটার। এখান থেকেই রাম সেতু দেখা যায়। এই জায়গাটা পর্যটকদের কাছে খুব আকর্ষণীয়। এখানেই রয়েছে বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের মিলনস্থান, তাই একদিকে সমুদ্র অশান্ত আর একদিকে শান্ত। এখান থেকেই দূরে দেখা যায় রাম সেতু, যা আদামস সেতু নামেও পরিচিত। এই পয়েন্টটার নাম অরিচল মুনাই। 20 টাকার বিনিময়ে টেলিস্কোপ দিয়ে এখান থেকেই রাম সেতুর কিছু অংশ, দূরে শ্রীলঙ্কার ভূখণ্ডের অংশ, লাইট হাউস দেখা যায়। এখান থেকে শ্রীলঙ্কার দূরত্ব প্রায় 18 থেকে 29 কিলোমিটার। আমরা চলে আসলাম ধনুষ্কোটির সেই অভিশপ্ত শহর, যা ঘোস্ট সিটি নামেও পরিচিত।
1964 সালের এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে গোটা শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এখানে ছিল একটি চার্চ, রেল স্টেশন, পোস্ট অফিস ইত্যাদি। বর্তমানে এটি জনমানবহীন এলাকা। কিছু দোকানপাট থাকলেও, কিছু মানুষজন থাকলেও বিকেলের পর সব কিছুই বন্ধ হয়ে যায়। এখানে আসা সন্ধ্যের পর নিষেধ। অনেকটা সময় এখানে কাটানোর পর কোনো ভুতুড়ে শহরের অনুভূতি কিন্তু আমি পাইনি। চারিদিক দেখে যেটা মনে হয়েছে, এখানকার সমুদ্রের রূপ যেরকম শান্ত, সমুদ্র যেরকম গভীর, তেমনি আবার কোথাও ভয়ঙ্কর উত্তাল। তাই সমুদ্রের ঠিক পাশে গড়ে ওঠা শহরে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হওয়াটাই স্বাভাবিক। এটা পুরনো ধনুষ্কোটি শহরের রেল স্টেশনের ধ্বংসাবশেষ। এর পাশেই রয়েছে একটি শিব মন্দির আর রয়েছে শ্রীরামচন্দ্রের চরণ। এরপর আমরা আরও দু একটা মন্দির দর্শন করি। তারপর আমরা সোজা চলে যাই পঞ্চমুখী হনুমানজির মন্দিরে, যেখানে রাম সেতুর শিলাগুলি ভাসমান অবস্থায় রয়েছে। সেগুলো আমরা স্পর্শ করেছি, ভীষণ ভালো লাগলো, একটা অন্যরকম অনুভূতি। এরপর চলে গেলাম নটরাজ টেম্পেলে। এই ট্যুরের অন্যতম ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে এপিজে আব্দুল কালামের বাড়ি এবং সেখানে তৈরি হওয়া একটি মিউজিয়াম। মিউজিয়ামের ভেতরে ফটো তোলা নিষেধ। সাইট সিন কমপ্লিট করে অটো আমাদের লজে ড্রপ করে দিল। সেখানে আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম আর একবার রামনাথ স্বামী দর্শনের জন্য। দর্শন করার পর এবার আমরা চলে এসেছি ডিনারের জন্য। ডিনারে আমরা পরোটা, রুটি, পনির নিয়েছি। মন্দিরের আশেপাশে সমস্ত রেস্টুরেন্টই ভেজ। আমার আজকের ভিডিওটাকে অবশ্যই লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে প্রথম দিনে আমাদের রামেশ্বরমের ঘোরা এখানেই শেষ হলো। কালকে আবার নতুন জায়গায় নতুনভাবে ঘুরবো। পরের ভ্লগে অবশ্যই শেয়ার করব। সবাই ভালো থাকবেন।